একটা সাজানো গোছানো দেশকে চোখের পলকেই কেমন তছনছ করে দেওয়া হলো। অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামাজিকভাবে স্থিতিশীল যে দেশটি দ্রুত উন্নয়নের পথে ধাবিত হচ্ছিল, তাকে আজ মেটিকুলাসলি ডিজাইনড ষড়যন্ত্রের মাধ্যমে অস্থির করে তোলা হয়েছে। এই দেশে শিক্ষকদের এবং স্বাধীনতা সংগ্রামীদের গলায় এখন জুতোর মালা পরানো হয়, আর সন্ত্রাসবাদীদের ফুলের মালা পরিয়ে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। কারণ কি জানেন? কারণ অভিযোগ, সেই সন্ত্রাসবাদীদের সাহায্যে ক্ষমতায় বসেছে প্রধান উপদেষ্টা। সন্ত্রাসবাদীদের মদদ নিয়ে প্রধান বিচারপতির সই জালিয়াতি করে ক্ষমতায় বসে দেশকে এক প্রকার বিক্রি করে দিচ্ছে মোহাম্মদ ইউনূস বলে অভিযোগ করেছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একদিকে দেশের সেনাবাহিনী বলছে এখতিয়ার বহির্ভূত সিদ্ধান্ত নিচ্ছে অন্তর্বর্তী সরকার, আর অন্যদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান কি বলছেন? বলছেন সরকার চালাতে কোনো ধরনের বাধা দিলে জনগণকে সঙ্গে নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। পয়েন্টটা নোট করুন, জনগণকে সঙ্গে নিয়ে। নির্বাচন ছাড়া উনি জনগণের সিদ্ধান্ত কিভাবে বুঝবেন একটি গণতান্ত্রিক রাষ্ট্রে? নির্বাচনের পথে তো উনি আপাতত হাঁটছেন না। জাপান গিয়েও বলেছেন 2026 সালের জুন মাসের মধ্যে নির্বাচন হবে। তাহলে জনগণকে উনি কিভাবে সঙ্গে নেবেন? তার মানে কি উনি জনগণকে উস্কে দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইছেন? বাংলাদেশের গণতন্ত্র কি এতটাই তলানিতে গিয়ে ঠেকেছে? এই বাংলাদেশকে কি 1971 সালে পাকিস্তানের কবজা থেকে স্বাধীন করা হয়েছিল? এই বাংলাদেশের জন্যই কি লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধা প্রাণ দিয়েছিলেন? কথায় কথায় ভারত বিরোধী জিগির। এই দিন আশা করেই কি হাজার হাজার ভারতীয় সৈনিক বাংলাদেশের স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছিলেন? কোন পথে এগোচ্ছে বাংলাদেশ? নমস্কার, আমি দীপেন, আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সংকট ও উত্তরণের পথ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনায় আজ আমার সাথে ভার্চুয়ালি জুড়ে গেছেন বরিষ্ঠ সাংবাদিক তথা ডেইলি বাংলাদেশ পোস্টের ফাউন্ডিং এডিটর শরীফ শাহাবুদ্দিন এবং প্রখ্যাত সঙ্গীত শিল্পী তথা রাজনৈতিক বিশ্লেষক লিজা কালাম। আপনাদের দুজনকেই স্বাগত আজকের অনুষ্ঠানে। শরীফ সাহেব, আপনার কাছে প্রথমে আসি। জাপান গিয়ে মোহাম্মদ ইউনূস বলছেন অন্তর্বর্তী সরকার 3টি বিষয়ে গুরুত্ব দিয়ে কাজ করছে: সংস্কার, যুদ্ধাপরাধীদের বিচার ও অবাধ নির্বাচন। কিন্তু শুনতে পাচ্ছি বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ কর্মহীন হয়ে পড়েছে। ব্যবসায়ীরা কলকারখানা বন্ধ করে দেশ ছাড়ছেন। সরকারি কর্মচারীরা আন্দোলনে নেমেছে। প্রাথমিক শিক্ষক, বিদ্যুৎ কর্মীরাও কর্মবিরতিতে আছে। বিশ্বজুড়ে বাংলাদেশকে নিয়ে এখন অনেক স্পেকুলেশন চলছে। তবে আজ আপনাদের কাছে, আপনাদের নজরে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কেমন তা আমরা জানতে চাই। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক অবস্থা কি? দেশের সার্বিক পরিস্থিতি কেমন? এতদিন আমরা সকলেই দেখছি, সারা পৃথিবী দেখছে যে বাংলাদেশ এই গত 9 মাসে, মানে 5ই আগস্টের পর থেকে এ পর্যন্ত বাংলাদেশে যেসব ঘটনা ঘটে গেল, যেখানে একেবারে মধ্যযুগীয় বর্বরতা শুরু হয়েছে, যেখানে মব ট্রায়াল চলছে, আর ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন বলতে কিছু নাই। যখন তখন যাকে তাকে ইচ্ছা মতো একটা ট্যাগ দিয়ে তাকে মব ট্রায়ালের ভিতরে নিয়ে যাচ্ছে, এবং ইভেন শিক্ষক, বুদ্ধিজীবী, বিচারক, আইনজীবী, 41 জন আইনজীবীকে, কোনোদিন আইনজীবীকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয় না, এবার তাও করা হয়েছে। তো টোটাল সিচুয়েশন হচ্ছে একেবারে, মানে এটা অবর্ণনীয়। এটা সিভিলাইজড সমাজ এটা বলা যাবে না, একদম আনসিভিলাইজ। সেই বললাম যে মধ্যযুগীয় বর্বরতা চলছে। আর ইউনূস সাহেব যে কথা বলছেন, উনি তো একজন নোবেল লরেট, সকালে একটা বলে, বিকেলে আর একটা বলে। উনি সেলফ কন্ট্রাডিক্টরি কথা প্রতিনিয়ত বলে চলেছেন।
বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে, আওয়ামী লীগ বাদ দিলেও যেগুলো আছে অন্তত অ্যাক্টিভ আছে 42টা সংগঠন আছে, তার ভিতরে প্রধান হচ্ছে বিএনপি। বিএনপি 3বার দেশে গভর্নমেন্ট ফর্ম করছে, 2বার ঠিক মতো চালিয়েছে। তো সেই বিএনপির সাথেও কোনো কথাবার্তা না বলে ইউনূসের সরকার, আমি আপনাকে একটু ক্লিয়ার করি, বাংলাদেশের সংবিধানে আপনার এই অন্তর্বর্তী সরকার বলে কিছু নাই। তারপরে যতটুকু আছে, আগে ছিল কেয়ারটেকার, সেই কেয়ারটেকার রিসেন্টলি তুলে দেওয়া হয়েছে। কিন্তু অ্যাডভাইজারদের স্ট্যাটাস যদি আপনি জানেন, আমাদের সংবিধানে যা বলে, যেহেতু পার্লামেন্ট নেই, শুধু প্রেসিডেন্ট আছে, প্রেসিডেন্ট রেগুলার কার্য পরিচালনার জন্য, জাস্ট রুটিন ওয়ার্ক করার জন্য এবং একটা সুন্দর নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া ছাড়া, এবং সে কাজগুলো করবে প্রেসিডেন্টের সন্তুষ্টির জন্য, তার সন্তুষ্টিতে কাজ করতে হবে। 5 তারিখ থেকে 5ই আগস্ট থেকে গভর্নমেন্ট ফর্ম করার 7 তারিখে 8 তারিখে গভর্নমেন্ট ফর্ম করছে, এ পর্যন্ত ইউনূস একটা কার্সি কলও করে নাই প্রেসিডেন্টের সাথে। আচ্ছা, ইউনূস কিন্তু বৈধ না, বৈধ কিন্তু একমাত্র বৈধ হচ্ছে প্রেসিডেন্ট আর সেনাপ্রধান, এরা হচ্ছে সাংবিধানিক পোস্ট, এরা বৈধ, একদম ইলেক্টেড। তো প্রেসিডেন্ট ইলেক্টেড আর সেনাপ্রধান তো যথারীতি তার ইয়া দিয়ে এসছে। তো এরা বৈধভাবে কথা বলার অধিকার একমাত্র প্রেসিডেন্টের আছে, কিছু করার অধিকার ওনাকে নিয়োগ দিয়েছে প্রেসিডেন্ট। এই কথাগুলো বেমালুম ভুলে যান না। এই ভদ্রলোক পিএইচডি করছেন, এই ভদ্রলোক নোবেল লরেট, তারপরে কিভাবে চোখের সামনে দেখছে, তাকে জিজ্ঞেস করলে আইন শৃঙ্খলা বলে না, সব তো ঠিক আছে। তো এই ভদ্রলোক সম্পর্কে আসলে বলার কিছু নাই, আমরা বুঝতে পারছি উনি কি করছেন। উনি এই দেশটাকে কেওয়াস কনফ্লিক্টের ভিতরে নিয়ে গিয়ে, যে একটা অনির্দিষ্টকালের জন্য দীর্ঘদিন ধরে উনি ক্ষমতায় থাকবেন, ওনার ইচ্ছা মতো যা কিছু তাই করবেন। আর ওনাকে যারা এখানে বসিয়েছে, সেই মেন্টর, তার মেন্টরদের যে অ্যাসাইনমেন্ট আছে, সেই অ্যাসাইনমেন্ট গুলো উনি করছেন, অলরেডি চেষ্টা করছে 2টা। তবে বাংলাদেশের সচেতন মানুষ এবং সচেতন সেনাবাহিনী, সচেতন রাজনৈতিক দলগুলো তার এই কোনো পদক্ষেপ এন্ডোর্স করেনি, মেনে নেয়নি। তো এই জন্য একটু খানিকটা ইমব্যালেন্স হয়ে গেছে। উনি কখন কি বলছে এটা বোঝা যাচ্ছে না। ওকে, আপনার কাছে আমার মনে হয় যে উনি এখন যে পথটা বেছে নিছে, যে কেওয়াস কনফ্লিক্ট করে নির্বাচনটা যাতে পিছিয়ে দেওয়া যায়, নির্বাচন পিছিয়ে দিলে উনি তখন আরো কিছু কাজ করার চেষ্টা করবেন। তবে আমার ধারণা উনি যেদিকে এগোচ্ছেন, তাতে দেশে একটা গৃহযুদ্ধের দিকে উনি দেশকে ঠেলে দিচ্ছেন, একটা সুন্দর শান্তির দেশকে উনি গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন, এটাই আমার মনে হয়। ঠিক, আপনি বলছেন একটা গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া হচ্ছে বাংলাদেশকে, এবং যেটা ওনার সাংবিধানিক পোস্ট নয়, আপনাদের পার্লামেন্ট অনুযায়ী অন্তর্বর্তী সরকারের কোনো জায়গা নেই। এর আগেও আমরা তত্ত্বাবধায়ক সরকার দেখেছি বাংলাদেশে, এবং আপনি বলছেন যে এখন সিদ্ধান্ত নেবার দায়িত্ব রাষ্ট্রপতির আছে এবং সেখানে সেনা প্রধানের আছে। কিন্তু একজন রাষ্ট্রপতির যে উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা, যিনি নিজেকে এখনো অলমোস্ট লাইক অ্যাক্টিং প্রাইম মিনিস্টার হিসেবে নিচ্ছেন, নিজেকে ভাবছেন এবং বিভিন্ন সিদ্ধান্ত নিচ্ছেন, সেগুলো বাংলাদেশকে একটা গৃহযুদ্ধের দিকে আপনি বলছেন ঠেলে দিচ্ছে। তাহলে এখানে অবশ্যই আপনার কাছে আসবো আমি সেই প্রশ্নে আরেকবার, যে ওনার মূল উদ্দেশ্য কি? আপনি মেন্টরের কথা বলছিলেন, আসল উদ্দেশ্য কি? শুধু কি বাংলাদেশের গৃহযুদ্ধ, নাকি এই গৃহযুদ্ধের আড়ালে এর পেছনে অন্য কোনো কাহিনী লুকিয়ে আছে? আমি তার আগে লিজা ম্যাডাম রয়েছেন, বিশিষ্ট সঙ্গীত শিল্পী তথা রাজনৈতিক বিশ্লেষক, যিনি মুক্তিযুদ্ধের ওপর 100 গান উনি গেয়েছেন এবং প্রখ্যাত শিল্পী উনি। দিদি, আপনার কাছে যেটা জানতে চাইব, যে একই ব্যাপার, দেশ সার্বিকভাবে এই মুহূর্তে কেমন আছে? আপনাদের বাংলাদেশ, যে বাংলাদেশ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার বাংলা, এখন কেমন আছে? দাদা, আমাকে শোনা যাচ্ছে? একদম শোনা যাচ্ছে, বলুন। আমার পক্ষ থেকে ভারতীয় সবাইকে আদাব, আপনাদেরকে শুভকামনা, ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে আমি বঙ্গবন্ধুর উপরে, আমাদের যে জাতির পিতা, যার
নেতৃত্বে আমরা স্বাধীন হয়েছি, আমি সেই আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে আমি 100 গান গেয়েছি। মানে আমরা তো মুক্তিযুদ্ধ মানেই বুঝি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একদম, যদিও সেটা এখন বাংলাদেশ যদি সোনার বাংলা বলেন, তো আমি বলবো যে সোনার বাংলা আসলে বিরান হয়ে গেছে। বিরান কথাটার মানে অবশ্যই বোঝেন যে আমার সোনার বাংলাটা এখন মানে এটা এই বাংলাদেশ আসলে আমাদের দেখতে হবে দাদা, আমরা আসলে কখনো কল্পনাও করি নাই। আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। আমি আসলে 25শে মার্চের কথা শুনেছি। আমরা যারা 71 সালের পরে জন্ম নিয়েছি, আমরা আমার বাবা চাচাদের মুখে 71 মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধুর কথা শুনে শুনে বড় হয়েছি। কিন্তু গত 5 তারিখে আসলে আমরা সেই ভয়াবহ কালো রাত যেটাকে বলে 25শে মার্চ, আমরা এটা দেখে ফেলেছি এবং কি ভয়াবহতা আমাদের উপর দিয়ে বয়ে গেছে সেটা আসলে আমরা এখনো কল্পনাও করতে পারি না। যে এখনো আমরা সেই ট্রমার মধ্যে আছি। আপনি যদি আমাকে বলেন যে আমি বঙ্গবন্ধুকে নিয়ে শুধু গান গাওয়ার অপরাধে সেদিন আমাকে তারা পুড়িয়ে মেরে ফেলতে চেয়েছিল এবং স্বাধীনতা বিরোধী অপশক্তি যারা বাংলাদেশে আছে তারা, আমার অপরাধ আমি বঙ্গবন্ধুকে নিয়ে গান গাই, আমি বঙ্গবন্ধুর কথা বলি, আমি 71-এর কথা বলি, আমি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করি, এটা আমার অপরাধ। এবং দাদা সবচেয়ে কষ্টের কথা হলো যে যখন 5 তারিখের পরে তারা আমাকে পুড়িয়ে মেরে ফেলার চেষ্টা করে, আমার এই সংবাদটা যখন, এই খবরটা যখন আমার বাপের বাড়িতে যায়, আমার মা একটু অসুস্থ ছিলেন, আমার মা আসলে এই নিউজটা নিতে পারেনি, আমার মা মারা গেছে। এবং গত প্রায় 9 মাস বেশি আমি আমার মাকে কোথায় কবর দেওয়া হয়েছে আমি আসলে ঠিক জানি না। এই যে বললাম যে কেন, যে আমার এই যে বললেন যে সোনার বাংলা, আমার সোনার বাংলাটার আপনাকে জাস্ট একটা উদাহরণ দিলাম যে আজকে 5 তারিখের পর থেকে যেভাবে আমার 71-কে অ্যাটাক করা হচ্ছে, কারণ আপনি ধরেন যে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী সংগঠন কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ, বঙ্গবন্ধুর নেতৃত্বে যুদ্ধ করে বাংলাদেশটা আমরা পৃথিবীর মানচিত্রে তিনি আমাদের বাংলাদেশটা নামক একটি দেশ দিয়েছেন। সেটার বিনিময়ে দেখেন যে আমরা, তারা আমাদের 71-কে আঘাত করলো, আমাদের মুক্তিযুদ্ধকে আঘাত করলো, আমাদের 7 জন বীরশ্রেষ্ঠ যারা আছেন তাদের মুরাল ভাঙলো, আমাদের মুক্তিযুদ্ধ যে জাদুঘর আছে সেটা ভাঙা হলো। যেমন যেই বাড়িটি থেকে বঙ্গবন্ধুর স্বাধীনতার স্বপ্ন যে বুনন হয়েছিল, সেই 32 নাম্বার, এই বাড়িটি কিন্তু আমাদের জননেত্রী শেখ হাসিনার না, উনি কিন্তু এটা জনগণকে দিয়ে দিয়েছেন। এবং এই যে 32 নাম্বারটাকে পুড়িয়ে ফেললো, ঘুরিয়ে ফেললো বুলডোজার দিয়ে, আপনার এটা আসলে আমার যেটা মনে হয় যে এই সরকার 71-এর যে স্বাধীনতা বিরোধী, যে তাদের যে 71-এর যে পরাজয়টা, এরা একটা গোষ্ঠী, তাদের আসলে পরাজয়ের গ্লানি তারা আসলে মেনে নিতে পারেনি। এই যে তারা তাদের যে পরাজয়ের গ্লানিটা, সেই থেকে বোধহয় প্রতিশোধ নেওয়ার জন্য এখন বাংলাদেশে এই এজেন্ডা নিয়েই আসছে। এবং আমাদের বাংলাদেশের অবস্থা দাদা এখন এতটাই মানে কি বলবো ভয়াবহ যে আমাদের এখানে ব্যবসা বাণিজ্য বলেন, গার্মেন্টস সেক্টরটা তো মোটামুটি ভেস্তের পথে, শেষের পথে, আমাদের বিজনেস নাই, আমাদের কোনো একটা সেক্টরে কোনো শান্তি নাই। যে দেখেন সকালবেলাটা হতেই এই কলেজ ওই কলেজ মারামারি করছে, এই স্কুল ওই স্কুল মারামারি করছে, মানে ছাত্ররা মারামারি করছে, ছাত্ররা আমাদের সচিবালয়ে বসে একে মারছে, সেই সচিবকে মারছে। তারা যেটা চাচ্ছে যে আপনি বিচারপতিকে পদত্যাগ করতে বলেন, পদত্যাগ করে ফেলছে। বড় বড় যদি কর্মকর্তা বলেন, তারা চাচ্ছে 24 ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে, পদত্যাগ করে ফেলবে। মানে কার হাতে দেশটা, কোথায় যাচ্ছি আমরা? আর এই যে বলেন যে যদি আপনার রাস্তাঘাটে কেউ চিনে ফেলে যে আপনি স্বাধীনতার সপক্ষের শক্তি, তাহলে আপনাকে যে মব জাস্টিস করা হচ্ছে, পিটিআই মেরে ফেলবে। এবং যখনই মনে হচ্ছে যে আপনার স্বাধীনতা, আমার 71-কে ধারণ করতে আপনার আওয়ামী লীগ করা লাগে না, বঙ্গবন্ধুকে ভালোবাসতে আপনাকে আওয়ামী লীগ করা লাগে না, আমার দেশটাকে আমি ভালোবাসি বলে আমি আওয়ামী লীগ হয়ে গেলাম, তা তো না। কিন্তু দেখেন যে যাদেরকে রাস্তাঘাটে চিনে ফেলছে যে তারা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, সেখানে আওয়ামী ট্যাগ দিয়ে তাকে নৃশংসভাবে হত্যা করা হচ্ছে। যে আপনি কল্পনা করতে পারবেন না দাদা যে কত, এই যে বলেন যে এত বড় একটি সংগঠন যার 50%-এর উপরে বাংলাদেশের জনগোষ্ঠীর একটা অর্ধেকটা জনসংখ্যা কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের,
এবং সেই একটা সংগঠনের এত জনসংখ্যাকে আপনি দেখেন যে তারা আজকে পালিয়ে আছে, তাদেরকে দেখলেই মেরে ফেলছে, মব জাস্টিস করছে। আপনি ছেলে ছাত্রলীগ করে দেখে মা নামাজ পড়ছে, সেই অবস্থায় মাকে মেরে ফেলছে। এবং আপনি বলেন যে সংবাদপত্র যদি বলেন যে এই কথাগুলো যে তুলে ধরবে, জাতির সামনে তুলে ধরবে বা বিশ্ব মিডিয়াতে তুলে ধরবে, সেই অবস্থাও আমাদের নাই। আমাদের সংবাদপত্রের গলা টিপে ধরে রাখা হয়েছে। আমরা যারা সংস্কৃতি মনা আছি, সাংস্কৃতিক জগতের মানুষ আছি, তাদেরকে কথা বলতে দিচ্ছে না। আমরা কোথায় কথা বলবো? আপনি আজকে কথা বলবেন, কালকে আপনি অ্যারেস্ট হয়ে যাবেন। আপনি আজকে কথা বলবেন মুক্তিযুদ্ধের পক্ষে, আপনি কালকে মবের সৃষ্টি হবেন। মানে একটা ম্যাসাকার অবস্থা হয়ে যাচ্ছে যে আমাদের এই যে বাংলাদেশটাকে যে এই যে পূর্বে একটা ম্যাটিকুলাস ডিজাইন করে তারা এই যে বাচ্চা বাচ্চা ছেলে দাদা, এবং তার সংখ্যা খুবই কম। আপনি দেখেন যে তাদেরকে যে প্রতারিত করা হলো 5 তারিখের দিকে অগস্টে, তাদেরকে কিন্তু ভুল বুঝিয়ে একটা যে তারা বলে যে কোটা না মেধা, মেধা না কোটা, এই কোটা আন্দোলনটা শুধুমাত্র একটা বাহানা। কারণ বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, জননেত্রী শেখ হাসিনাকে যদি তারা পতন ঘটাতে না পারত, তাহলে এই যে তারা এজেন্ডা নিয়ে আসছে যে বাংলাদেশকে পূর্ব পাকিস্তান করার যে একটা এজেন্ডা, এটা মনে হয় তারা বাস্তবায়িত করতে পারতো না। ঠিক, আমরা এই জায়গাটাতে আসবো দিদি, আসবো আপনার কাছে, আমি আসবো আরেকবার। আমরা এই জায়গাটাই বোঝার চেষ্টা করছি, বাংলাদেশে বিগত 9 মাস ধরে কি হচ্ছে সেটা গোটা বিশ্ব দেখছে। এখন আর ব্যাপারটা গোটা বিশ্বে এমন নয় এই ডিজিটাল যুগে যে আমার গলিতে কি হচ্ছে সেটা কেউ জানছে না। মাথার ওপর স্যাটেলাইট রয়েছে, হাতে মোবাইল রয়েছে, এখন আপনার গলিতে কি হচ্ছে সেটা গোটা বিশ্ব দেখছে। বাংলাদেশে কি হচ্ছে আমরা দেখেছি। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই যে কথাগুলো বলা হচ্ছে, এই যে একটা শান্ত স্নিগ্ধ দেশকে বা একটা উন্নতির পথে ধাবিত হওয়া দেশকে এভাবে যে একটা জলাঞ্জলির পথে নিয়ে যাওয়া হচ্ছে, এর পেছনে কি কারণ আছে? শরীফ সাহেব, আপনার কাছে আমি একটু আসি। এই যে আপনি বলছিলেন যে বাংলাদেশে একটা গৃহযুদ্ধের দিকে ধাবিত হচ্ছে বা আগামী দিনে একটা গৃহযুদ্ধই হবে বাংলাদেশে, তো যারা ক্ষমতা দখল করলো, বিভিন্ন দেশে কি হয়, ক্ষমতা বদল হয় বা অনেক জায়গায় আমরা দেখি সেনা দখল করে, একটা রাজনৈতিক দল ঠিকভাবে দেশ চালাতে পারছে না, হয়তো সেনা দখল করে নেয়। কিন্তু এই মুহূর্তে বাংলাদেশকে এভাবে দখল করার পর যেদিকে নিয়ে যাওয়া হচ্ছে, তাতে মূল উদ্দেশ্য কোন জায়গায়? মোহাম্মদ ইউনিস এবং ওনার যে অনুগামীরা বা ওনার মেন্টরদের মূল উদ্দেশ্যটা কোন জায়গায়? হ্যাঁ শরীফ সাহেব, শুনতে পাচ্ছেন আপনি আমাকে? হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ শরীফ সাহেব, যেটা জানতে চাইছিলাম যে যে গৃহযুদ্ধের কথা আপনি বলছেন যে বাংলাদেশটা গৃহযুদ্ধের দিকে যাচ্ছে, তো যারা ক্ষমতা দখল করলো তাদের প্রধান উপদেষ্টা এবং তাদের অনুগামী, ওনার অনুগামীরা এবং ওনাদের যারা মেন্টররা আছে, যারা এই যে মেটিকুলাসলি ডিজাইন যে এই যে করলো জিনিসটা, সেখানে তাদের মূল উদ্দেশ্যটা কি মনে হচ্ছে আপনাদের? কেন করলো? হ্যাঁ, তাদের উদ্দেশ্য আসলে আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে। ফ্রম ডে ওয়ান ইউনুস কিন্তু আপনার খুব অফেন্সিভ কথাবার্তা বলে চলেছে। আপনি 7 সিস্টারের কথা বললো, তো এটা যেখানে ডিপ্লোম্যাটিক নর্মস এটা আসেই না, একদম আসে না। কোন দেশ তো আমার একটা বলেন, যাই হোক, বাংলাদেশের প্রতিবেশী ভারতের সাহায্য, অ্যাক্টিভ সহযোগিতা না থাকলে বাংলাদেশ স্বাধীন হতো না। ভারতের সাথে এত বড় বিশাল ভারত, সে তার সাথে সহযোগিতা, কনফ্লিক্ট নয়, কোঅপারেশন, এই নীতি গ্রহণ করলেই বাংলাদেশ বেশি করে বেনিফিটেড হবে। কারণ 140 কোটি দেশের মানুষের বাজার, এই বাজারের পটেনশিয়ালটা ট্যাপ করাই হচ্ছে বাংলাদেশের মতো একটি ক্ষুদ্র দেশ তার প্রধান দায়িত্ব হওয়া উচিত। যে ভারতকে আমরা যদি একটা প্রোডাক্ট সারা ভারতে চালাইতে পারি,
তাহলে আমার মতে 10টা বাংলাদেশ বেঁচে যেতে পারে। তো এই কথাগুলো কোঅপারেশন, কনফ্লিক্ট নয়। তো এই কথাগুলো মাথায় রেখে যতদিন পর্যন্ত বাংলাদেশের যে সরকার ভারতের সাথে কোঅপারেশন করছে ততক্ষণ শান্তি ছিল, সমৃদ্ধি ছিল, ট্রেড এন্ড কমার্স, ব্যবসা বাণিজ্য, এগুলো সব সুন্দরভাবেই চলছিল। আর ভারতের যে পণ্যগুলো আছে এসেনশিয়াল গুডস, এগুলো তো বা একদিন বন্ধ করে দিলে বাংলাদেশে হাহাকার শুরু হয়ে যাবে। এই বাস্তবতা থেকে বাংলাদেশে যারাই দায়িত্বে থাক তাদের উচিত কোঅপারেশন আরো বেশি করে মোর কোঅপারেশনের দিকে যাওয়া। তো সম্পর্ক উন্নয়ন করা, ব্যবসা বাণিজ্যের উন্নয়ন করা, এগুলো নিয়ে কালচারাল অ্যাক্টিভিটিস বৃদ্ধি করা, সেগুলো না করে ভারত ভেঙে টুকরো করে আরেকটা নতুন দেশ বানাবো, এই যে অ্যাটিটিউড, ম্যাপ দিয়ে দিল যে হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত, তারপর ইনক্লুডিং 7 সিস্টার এন্ড ক্যালকাটা। তো এই যে ইউটোপিয়ান যে ইয়াগুলো আইডিয়া নিয়ে যারা বলছে, তারা কিন্তু ইউটোপিয়ান আইডিয়া নিয়ে বলেনি, তারা বলছে জঙ্গি জিহাদি জামাত যারা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় বিরোধিতা করছে, নিজের শিক্ষককে ধরে নিয়ে পাকিস্তানিদের কাছে দিছে, তারপর হত্যা করা হয়েছে। এই জামাতের আল বদর এরা নারী নির্যাতন কিভাবে ঘটছে স্বাধীনতা বাংলাদেশে, ওই সময় 9 মাসের যুদ্ধ চলাকালে 30 লক্ষ লোক শহীদ হয়েছে, আবার সেখানে 2 লক্ষের উপরে মা বোনের সম্ভ্রমহানি। এইগুলো পরেও যদি তারপরে 16ই ডিসেম্বর দেশ স্বাধীন হলো, এই জঙ্গি জেহাদি জামা এরা তো সরাসরি পাকিস্তানের সাথে ছিল, বাংলাদেশের বিরোধিতা করছে। কিন্তু হেরে গেলে কিন্তু মানুষ কি করে, যারা বিজয়ী হয় তাদের সেই বর্ষতা স্বীকার করে নেয় এবং সেখানে শান্তিতে থাকার চেষ্টা করে, অ্যাডজাস্ট করার চেষ্টা করে। কিন্তু এই শক্তিটা এরা কখনো তাদের ওই জায়গা থেকে তারা সরেনি। তাদের ওই স্বাধীনতা বিরোধী তৎপরতা সব সময় চলছিল, যার জন্য বাংলাদেশ এগিয়ে যেতে কষ্ট হয়েছে। 54 বছর পরেও মাত্র গত 10 বছরে শেখ হাসিনা কিছু উন্নয়ন করছেন। তাছাড়া জিয়াউর রহমানের গভর্নমেন্ট, সামরিক সরকার, এরশাদের সামরিক সরকার, জিয়াউর রহমানের ওয়াইফ আধা সামরিক সরকারের মতো, তাদের এই সময়কালে কেউ কিন্তু বাংলাদেশের চিন্তার কথা, বাংলাদেশ উন্নয়নের চিন্তা করেনি। খালেদা জিয়াকে বলা হয়েছিল পানি নিয়ে কি অবস্থা হলো ভারতের সাথে, উনি যখন ভারত ভিজিট করে ফিরে এলেন বলে ভুলে গেছে। অথচ শেখ হাসিনার সময় কিন্তু প্রথম 96 এর সময় কিন্তু আপনার ভারতের সাথে গ্যাঞ্জেস ট্রিটি হলো, মানুষ মনে করছিল 15 থেকে 20,000 কিউসিক পাওয়া যাবে, কিন্তু 36,000 কিউসিক পানি বাংলাদেশ পাবে। সেই এগ্রিমেন্ট, সেই ট্রিটি এখনো আছে, সেগুলো নবায়ন হচ্ছে প্রতি বছর। তো যাই হোক, ভারতের আমি যে সব সময় বলি আমার হচ্ছে বক্তব্য হচ্ছে সহযোগিতা। এত বড় দেশের সাথে সহযোগিতা করলে আমি যা পাবো, বিরোধিতা করলে আমি কিছুই পাবো না। কিন্তু আমরা উল্টো এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের কাছ থেকে ভারতের জিগির শুনতে পাচ্ছি। আমি লাস্টের কথাটা একটু বলছি, সেটা হলো এরা জঙ্গি জিহাদিরা, তারা এই ভারতের সাথে যুদ্ধে কোনোদিন পারবে না, কিন্তু এই দেশে একটা কেওয়াস কনফ্লিক্ট করে দেশটাকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে। যেমন পাকিস্তান কখনই বাংলাদেশ এগিয়ে যাক, ভালো হোক, সমৃদ্ধ হোক, এটা কিন্তু পাকিস্তান চায় না। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলছিল যে আমি সুইজারল্যান্ডের মতো পাকিস্তানকে বানাবো। একজন সাংবাদিক বলছিল যে সুইজারল্যান্ড বানানো লাগবে না, আপনি বাংলাদেশ বানাই দেন পাকিস্তান থেকে। এত উন্নত ছিল বাংলাদেশটা কম্পেয়ার টু পাকিস্তান। যাও জঙ্গি জিহাদিদের এরা কিন্তু ওই বেহেশতে যাওয়ার জন্য এরা আত্মহত্যা করতে চায়, এরা কিন্তু ধ্বংস চায়, এরা কিন্তু গড়তে চায় না। একদম সেটাই আমরা দেখছি, গড়া সৃষ্টি, এবং সেটাই দেখছি আমরা বিগত 9 মাস ধরে বাংলাদেশে কোনো কিছু গড়া হয়নি, সব ভাঙাই হয়েছে। আমার মনে হচ্ছে যারা ফাইনালি ইউনুস এবং জঙ্গি জিহাদিরা এক হয়ে
একটা অস্থিতিকর পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে, যেখানে ভোলা পানিতে মাছ শিকার করবে। কি করতে পারবে আমি জানি না, তবে ষড়যন্ত্র কোনো দিনই সফল হবে না, কারণ বাংলাদেশের মানুষ সচেতন, রাজনৈতিক দলগুলো সচেতন, জামাত জঙ্গি ছাড়া একটা পর্যায়ে যাবে। ওকে, আসবো আপনার কাছে আমি আরেকবার আসবো যে কোন পথে এবং কিভাবে এই পথ থেকে উত্তরণ হবে। তার আগে লিজা ম্যাডাম, আপনি হয়েছেন সঙ্গে, আপনি বর্ণনা করছিলেন, আরো সময় থাকলে আর অনেকক্ষণ আমি শুনতে পারতাম যে এই মুহূর্তে বাংলাদেশের পুঙ্খানুপুঙ্খ বিবরণ আপনার কাছ থেকে শুনতে পারতাম। কিন্তু কি মনে হয় জনগণ কি বলছে? আপনারা তো মানুষের সঙ্গে আছেন, মানুষের পাশে আছেন, এখন জনগণ কি বলছে, বাংলাদেশের সাধারণ জনগণ কি বলছে? এই মুহূর্তে বাংলাদেশ যে পরিস্থিতির মধ্যে চলছে তার থেকে উত্তরণের পথ কি? কিভাবে বেরোবে বাংলাদেশ? না এইভাবেই চলবে? এই যে 9 মাস আগে আপনার যেটা হলো, তখন ওই যে আপনাকে আমি বলছিলাম সেটাই, যে এই যে একটা গোষ্ঠী যারা স্বাধীনতার বিরোধী শক্তি, এই প্ল্যানটা তো আসলে বাংলাদেশের এই অবস্থা করার জন্য কিন্তু আমার মনে হয় না যে এটা কয়েকদিনের বা কয়েক মাসের একটা প্ল্যান। এটা দীর্ঘদিনের একটা ইন্টারন্যাশনাল গেম আমি যেটাকে মনে করি, এবং সেই এজেন্ডাই ডক্টর ইউনূস বাস্তবায়ন করতে এসছে। এবং আপনি দেখেন যে 10 মাস আগে যখন কিছু মানুষকে, আমাদের কিছু সিভিলিয়ানকে তারা কিন্তু এই ভুল বুঝিয়ে প্রতারিত করে যে তাদের আন্দোলনে যে তারা ত্যাগ করলো, এটা কিন্তু তাদেরকে প্রতারিত করলো, সেই মানুষগুলো কিন্তু এখন দাদা হাড়ে হাড়ে টের পাচ্ছে। আপনি যখন কোনো শপিং মলে যাবেন, কোনো অটো চালকের সাথে কথা বলবেন, বা সাধারণ মানুষ যারা খেটে খাওয়া মানুষ তাদের সাথে যখন কথা বলবেন, একটা কথা কিন্তু চলে আসে, আগেই ভালো ছিলাম। এটা কিন্তু একটা কমন একটা ডায়লগ হয়ে গেছে বাংলাদেশের মানুষের। এবং আমি বলতে পারি দাদা যে আজকে 10 মাসের মাথায় যখন বাংলাদেশের প্রতিটা মানুষের যদি আপনি বুকের মধ্যে স্ট্যাটিস্কোপ দেন, প্রতিটা মানুষ একটাই কথা আমার মনে হয় আপনি শুনতে পাবেন, যে জয়ন্তী শেখ হাসিনাকে ফিরিয়ে দেন। এই একটা কথা এখন কিন্তু চাউর হয়ে যাচ্ছে, যে বাংলাদেশে একমাত্র মুক্তিযুদ্ধকে যদি কেউ ধারণ করে, ৭১কে যদি কেউ ধারণ করে, তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ, এবং সেটা জয়ন্তী শেখ হাসিনা যদি নেতৃত্বে, তার হাতে আসলে বাংলাদেশটা নিরাপদ। আমি কথাটা মানে খুব কষ্ট নিয়ে কেন বললাম, যখন আমার দেশটা একদম ধ্বংস হয়ে যাচ্ছে, যখন তারা আমার ৭১কে আঘাত করছে, আপনি দেখেন যে আমাদের যারা মানে আরো তো দল আছে, আওয়ামী লীগ তো একা দল না, মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি তো আরো আছে, তারা কিন্তু কোনো কথা বলছে না। মানে যে দুই একবার কথা বলছে, ওই কথাগুলো কিন্তু না বললেই হয়। আমরা আশা করছিলাম যে তাদের থেকে আমরা একটা দৃঢ় একটা পদক্ষেপ পাবো। এখন আমরা দাদা আশা করি যে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী, তারা যেহেতু আছেন, দেশপ্রেমিক সেনাবাহিনী কিন্তু কিছু কিছু বক্তব্য দেওয়ার পরে অনেক কিছু কিন্তু কন্ট্রোলে এসছে, এবং তারা কিন্তু এখন স্লোলি হাঁটছে, এবং তারা চিন্তা করছে, বা আমার যেটা মনে হয় যে তারা আবারও বোধহয় ষড়যন্ত্র করছে যে কিভাবে কি করা যায়। কিন্তু আমার যেটা মনে হয় দাদা, যে যেখানে আমরা মুক্তিযুদ্ধের সপক্ষে 90% উপরে মানুষ বসবাস করছি, আমার মনে হয় যে দেশটাকে আপনি পূর্ব পাকিস্তান করে ফেলবেন, এটা মনে হয় এত সোজা হবে না। এবং আমার বিশ্বাস যে এইবারে যে তাদের যে ষড়যন্ত্রকারীদের হারটা ৭১-এর চেয়েও মারাত্মক হবে, মারাত্মক হার হবে। কারণ এতটুকু বলতে পারি, আমরা যারা মুক্তিযোদ্ধার সন্তানরা এখনো বেঁচে আছি, আমরা জান দেব দাদা, তারপর আমাদের দেশ দেব না, দেশের 1 ইঞ্চি মাটিও আমরা কেউ দেব না। কারণ মানুষ এখন অনেক সোচ্চার হয়ে গেছে, মানুষের কাছে কিন্তু এখন ডিপেন্ডার সবকিছু ক্লিয়ার। তারা কিন্তু বুঝতে পারছে যে এখন কি হতে যাচ্ছে। তাদেরকে যে এই যে প্রতারণা করা হয়েছিল, তারা যে একটা ফাঁদে পা দিয়েছিল, তারা কিন্তু এখন হারে হারে টের পাচ্ছে। এবং কিছু হলে যে এই যে ভারত বিরোধী কথা, এটা কিন্তু আপনি দেখেন যে 70-এর নির্বাচনে 70% ম্যান্ডেট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পেয়েছিলেন। ওই যে 30% যে ম্যান্ডেট, তারা কিন্তু এখনো বেঁচে আছে, তাদের প্রজন্মগুলো কিন্তু বেঁচে আছে, তারা তো আছে, মরে যায়নি। তারাই কিন্তু আপনার ভারত বিরোধী একটা কথা বলে, যে দিল্লি না ঢাকা। এখন কিন্তু মানুষ কিন্তু বুঝতে পারছে যে আমার ৭১-এ যখন আমার বুড়িগঙ্গা নদী মানে রক্তের বন্যা বয়ে দিচ্ছিল, বিশ্বের কেউ কিন্তু আমাদের পাশে দাঁড়ায়নি।
কোনো একটা দেশ আমাদেরকে সাহায্য করেনি একমাত্র ভারত ছাড়া। বাংলাদেশের মানুষ দাদা মনে করবেন না যে ওই যে গুটি কয়েক যে রাজুতে ওই যে দিল্লি না ঢাকা বলছে, ওটা কিন্তু বাংলাদেশে খুবই কম সংখ্যক একটা গোষ্ঠী, নির্দিষ্ট একটা গোষ্ঠী। বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ এখন বোঝে যে ভারত আমাদের বন্ধু, এবং আমাদের ৭১টা যে আমাদের ভেস্তে চলে যাচ্ছে, তারা যে একটা এজেন্ডা নিয়ে আসছে পাকিস্তান, সেই ৭১-এর তাদের যে হারের যে প্রতিশোধ নিতে আসছে, এখন মানুষ বুঝতে পারছে এবং মানুষ বলা শুরু করেছে দাদা আমরা আগেই ভালো ছিলাম, মানুষই শেষ কথা বলবে, আমাদের সার্বভৌম রাষ্ট্র যেন আমরা পাই। ঠিক, মানুষই তাহলে শেষ কথা বলবে এবং মানুষই এবং সাধারণ জনগণই। আমার অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে, আরো অনেক কিছু জানার ছিল আপনাদের কাছ থেকে। আশা করি আপনাদের আরো একবার পাবো আমরা স্টুডিওতে এভাবেই, এবং সেদিন হয়তো ভালো করে জানতে পারবো। শরীফ সাহেব, 1 মিনিট সময় আছে, আপনার কাছে জানতে চাইবো শেষবার যে উত্তরণের পথ কি দেখছেন, কিভাবে উত্তরণের পথ আসে? হ্যাঁ, আমি বুঝতে পারছি যে উত্তরণের পথ কি। উত্তরণের একেবারে ক্লিয়ার কাট একটা আইডিয়া আপনাকে দিচ্ছি। আইডিয়া হচ্ছে যে এই বাংলাদেশটা তৈরি হলো কিভাবে। এই বাংলাদেশের বিরোধী যারা ছিল তারা এখন কিন্তু সোচ্চার, বাংলাদেশটাকে ধ্বংস করতে চাইছে। আপনি কোন অবস্থাতে রাজনৈতিক সংলাপ বা কোন আলোচনা করে জামাত, জঙ্গি, জিহাদিদের সাথে কোনো আপোষ করতে পারবেন না। আচ্ছা, আপনি চাইলেও তারা করবে না, তারা টোটাল ওয়ারে যাবে। ক্ষমতায় থেকে যারা মন্ত্রীর পর্যায়ে থেকে যারা যুদ্ধের কথা বলে, যারা ভারত ভেঙে আরেকটা নতুন দেশ গড়ার কথা বলে, তাদের টার্গেট কিন্তু ভিন্ন। তারা অলরেডি 25 লক্ষ আর্ম ক্যাডার তাদের আছে, পাকিস্তান তার সাথে আছে, আরো কারা কারা আছে তারা বলে আমি জানি না। আসল কথা হলো মুক্তিযুদ্ধ শেষ হয়নি। আচ্ছা, মুক্তিযুদ্ধ যদি শেষ হতো তাহলে 54 বছর পরে এই ওরা আবার আক্রমণ করতে পারত না। ওরা যে স্বাধীনতার বিরুদ্ধে আক্রমণ করছে, ওরা যে আমার পতাকার বিরুদ্ধে, ওরা যে আমার বাঙালি জাতীয়তার বিরুদ্ধে, ওরা বঙ্গবন্ধুর বিরুদ্ধে, ওরা রবীন্দ্রনাথের বিরুদ্ধে। ওকে, আমার শহীদ মিনার গুলো ভেঙে গুড়িয়ে দিচ্ছে। ওদের উদ্দেশ্য আর বুঝতে বাকি নেই আমার। ঠিক, শরীফ সাহেব, তাহলে শরীফ সাহেব একদম এক কথায় মানে উত্তরণের পথ আপনার কি দেখছেন? মানে হচ্ছে আমার মুক্তিযুদ্ধ কমপ্লিট করতে হবে। আচ্ছা, মুক্তিযুদ্ধ কমপ্লিট করতে হলে মুক্তিযুদ্ধ কিভাবে শুরু হয়েছিল? শুরু হয়েছিল মুক্তি বাহিনী এবং মিত্র বাহিনী যৌথ কমান্ড। ওকে, মুক্তিযুদ্ধ শেষ করতে হলে সেই যৌথ কমান্ড আবার রিভাইভ করতে হবে, আবার 16 ডিসেম্বরের মতো বিজয় ছিনিয়ে আনতে হবে। ওকে, খুব সুন্দর এক কথায় আপনি খুব সুন্দরভাবে বললেন শরীফ সাহেব। সময় ফুরিয়ে গেছে, না হলে আরো জানতাম আপনার কাছে। তবে আজকের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে শরীফ শাহাবুদ্দিন এবং লিজা কালাম, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সঙ্গে আমরা অবশ্যই আবারও বসবো অনুষ্ঠানে, এবং বাংলাদেশের পরিস্থিতি এবং বাংলাদেশের আগামী দিন নিয়ে আপনারা কি ভাবছেন, বাংলাদেশের মানুষ কি ভাবছে, তা অবশ্যই আপনাদের কাছ থেকেই জানবো। অসংখ্য ধন্যবাদ আজ সঙ্গে থাকার জন্য। দর্শক বন্ধুরা, 1947 সালে দেশ ভাগের পর প্রায় 2 দশকের বেশি সময় ধরে পশ্চিম পাকিস্তানের স্বৈরাচারী শাসনের শিকার হয়ে একটা দেশ যখন মুক্তির জন্য হাহাকার করছিল, তখন সেই দেশটার পাশে দাঁড়িয়ে ছিল ভারত। আজ সেই দেশটা আবার মুক্তির জন্য হাহাকার করছে। 1971 সালে পূর্ব পাকিস্তানকে স্বাধীন এবং মুক্ত বাংলাদেশ করতে জীবন দিয়েছিল ভারত মায়ের বহু বীর সেনারা। সেই বাংলাদেশকে আমরা বিগত 50 বছরেরও বেশি সময় ধরে বন্ধু রাষ্ট্র হিসেবে জানতাম। যে দেশকে বিশ্বের অন্য কোনো দেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আগেই ভারতবর্ষ স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছিল, সেই বাংলাদেশকে আমরা বন্ধু রাষ্ট্র হিসেবে জানতাম। কিন্তু সেই দেশে আজ ভারত বিরোধী জিগির দেখলে কাঁটাতারের এপারের মানুষগুলো আঘাত পাবে, সেটা তো স্বাভাবিক। শুধু ভারত নয়, বিশ্বের বহু রাষ্ট্র চায় বাংলাদেশের নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হোক। তাই বাংলাদেশ কোন পথে হাঁটছে সেদিকে নজর রাখছি আমরা। আর আপনারা সব নিউজ আপডেট ও টকশো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।